আজও পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে পৌঁছানো এতটাই কঠিন যে গুগল আর্থের ছবি হয়তো সেগুলি দেখার সবচেয়ে সহজ উপায়। কোথাও পৌঁছাতে হলে উত্তাল সমুদ্র পেরিয়ে খাড়া পাথরের গা বেয়ে উঠতে হয়, আবার কোথাও মানুষের পৌঁছানোর ইতিহাস মাত্র কয়েকটি অভিযানের মধ্যেই সীমাবদ্ধ। কোথাও দ্বীপের মানুষের চেয়ে বুনো পরিবেশই বেশি শক্তিশালী। কোনো দ্বীপ আবার এমন প্রাণীর একমাত্র আশ্রয় যাদের পৃথিবী বলতে ওই ছোট্ট ভূখণ্ডটুকুই। আর এমনও একটি দ্বীপ রয়েছে যেখানে একটি আগ্নেয়গিরি গত কয়েক দশকে দ্বীপটির চেহারাই বদলে দিয়েছে। আজ আমরা এমন কয়েকটি দ্বীপ সম্পর্কে জানব যেগুলি পৃথিবীর মানচিত্রে থাকলেও সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরে। আর তালিকার শেষের দিকে রয়েছে এমন একটি ছোট্ট পাথুরে দ্বীপ যেখানে মানুষের পা পড়েছে এমন কোনো নিশ্চিত রেকর্ড এখনও পাওয়া যায়নি। তাহলে ভাবুন কতটা ভয়ঙ্কর এই দ্বীপ এবং কী কারণে এই দ্বীপগুলি এতটা ভয়ঙ্কর। চলুন আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে দুর্গম এই দ্বীপগুলি সম্পর্কে জানা যাক। লিতলা দ্বীমন। উত্তর আটলান্টিকের মাঝখানে সমুদ্র থেকে প্রায় খাড়া হয়ে উঠে গেছে ছোট্ট একটি সবুজ দ্বীপ লিতলা দ্বীমন। আয়তন 1 বর্গ কিলোমিটারেরও কম, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 414 মিটার। দ্বীপটির বেশিরভাগ অংশই খাড়া পাথুরে দেওয়াল। গুগল আর্থে দেখলে মনে হয় সমুদ্রের মাঝে যেন একটি সবুজ প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এখানে পৌঁছানো কতটা কঠিন। কোনো বন্দর নেই, কোনো সৈকত নেই, এমনকি নৌকা ভিড়ানোর মতো জায়গাও নেই। শান্ত সমুদ্রের সময় ছোট নৌকায় করে পাহাড়ের নিচে পৌঁছাতে হয়, তারপর পাথরের গায়ে লাগানো দড়ি ধরে উঠতে হয় উপরে। তবুও এই দুর্গম দ্বীপে মানুষের যাতায়াত রয়েছে, কারণ এই দ্বীপের উপর বাস করে 280টি ভেড়া। প্রতি বছর কাছের ফলবা গ্রামের কৃষকেরা এই দ্বীপে যান ভেড়াগুলি সংগ্রহ করতে। প্রায় 40 জন মিলে ভেড়াগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করেন। এরপর জালে করে একসঙ্গে কয়েকটি ভেড়াকে দড়ির সাহায্যে খাড়া পাহাড় বেয়ে নিচে নামানো হয়। ছোট নৌকায় করে তুলে সেগুলিকে পরে বড় জাহাজে নিয়ে যাওয়া হয়। এই ভেড়াগুলি পুরোপুরি গৃহপালিতও নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রচণ্ড বাতাস, খাড়া পাহাড় আর সীমিত আশ্রয়ের সঙ্গে মানিয়ে নিয়ে অনেকটা বুনো পরিবেশেই বেঁচে আছে। আর এই দ্বীপের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানে পৌঁছানো যতটা কঠিন, ফিরে আসার সময়টাও ততটাই প্রকৃতির উপর নির্ভরশীল। নারকোন্ডাম দ্বীপ। ভারতের আন্দামান সাগরের বুকে দাঁড়িয়ে থাকা নারকোন্ডাম দ্বীপ আসলে একটি প্রাচীন আগ্নেয়গিরির চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 710 মিটার, আর পুরো দ্বীপের আয়তন মাত্র 7 বর্গ কিলোমিটারের মতো। গুগল আর্থে এই দ্বীপটিকে দেখতে ছোট্ট একটি সবুজ পাহাড়ের মতো মনে হয়, কিন্তু এখানে সাধারণ পর্যটকদের নামার অনুমতি নেই। বৈজ্ঞানিক গবেষণার কাজও খুবই সীমিত। আর এই দ্বীপে স্থায়ী মানব উপস্থিতি বলতে রয়েছে একটি ছোট্ট পুলিশ পোস্ট। তবে নারকোন্ডামের আসল গুরুত্ব অন্য জায়গায়, কারণ নারকোন্ডাম হর্নবিল নামে একটি পাখি যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, শুধু এই দ্বীপেই দেখা যায়। অর্থাৎ এই ছোট্ট দ্বীপটি তাদের পুরো পৃথিবী। 1968 সালে এখানে পুলিশ পোস্ট স্থাপনের পর কর্মকর্তারা কিছু ছাগল নিয়ে এসেছিল। পরে ছাগলের সংখ্যা বেড়ে গিয়ে শত শত হয়ে যায়। তারা গাছের চারা খেয়ে ফেলছিল, ফলে বনের কিছু অংশে নতুন গাছ জন্মানো কঠিন হয়ে পড়ে। একই সময়ে জ্বালানি ও অন্যান্য কাজের জন্য কিছু বনও পরিষ্কার করা হয় এবং হর্নবিল পাখিদেরকেও শিকার করা হতো। পরে ছাগল সরিয়ে ফেলা হয় এবং শিকার বন্ধ করা হয়, ফলে হর্নবিলের সংখ্যা আবারও বাড়তে শুরু করে। নারকোন্ডামের আরেকটি সমস্যা ছিল এর কৌশলগত অবস্থান। আন্তর্জাতিক নৌপথ ও মিয়ানমারের কাছাকাছি হওয়ায় দ্বীপটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সংরক্ষণবিদদের আশঙ্কা ছিল এই ছোট্ট দ্বীপের সামান্য বনভূমিও ক্ষতিগ্রস্ত হলে এমন একটি প্রাণীর উপর বড় প্রভাব পড়তে পারে যার পৃথিবীতে আর কোনো বিকল্প আবাস নেই। মানুষের জন্য নারকোন্ডাম একটি দুর্গম দ্বীপ, কিন্তু নারকোন্ডাম হর্নবিলের কাছে এই ছোট্ট দ্বীপই পুরো পৃথিবী। গফ আইল্যান্ড। দক্ষিণ আটলান্টিকের এমন এক প্রত্যন্ত অঞ্চলে রয়েছে গফ আইল্যান্ড, যেখানে পৌঁছানোই এক বিশাল অভিযান। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে দ্বীপটির দূরত্ব প্রায় 2700 কিলোমিটার। গুগল আর্থে এটি দেখা যায় খাড়া পাহাড় আর পাথুরে উপকূল দিয়ে ঘেরা একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে। এখানে কোনো সাধারণ যাতায়াতের ব্যবস্থা নেই। দ্বীপের আবহাওয়া স্টেশনে কর্মীদের পৌঁছাতে বছরে মাত্র একবার বিশেষ জাহাজ পাঠানো হয়। এই বিচ্ছিন্নতাই গফ আইল্যান্ডকে অসংখ্য সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আবাসে
আবাসস্থলে পরিণত করেছে। কিন্তু 19 শতকে মানুষের জাহাজের সঙ্গে দুর্ঘটনাবশত কিছু ঘরোয়া ইঁদুর এই দ্বীপে পৌঁছে যায়, আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত বিপর্যয়। দ্বীপে প্রাকৃতিক শিকারী না থাকায় ইঁদুরের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। তারা এমনকি অ্যালবাট্রসের বাচ্চাদেরকেও মেরে ফেলত। রাতে ইঁদুরগুলি ঘুমান্ত পাখির শরীরে উঠে তাদের উপর আক্রমণ করত। গবেষকদের মতে প্রতি বছর এই ইঁদুরগুলি গফ আইল্যান্ডের 20 লাখেরও বেশি সামুদ্রিক পাখির ডিম ও বাচ্চাদেরকে নষ্ট করত। সমস্যা মোকাবিলায় 2021 সালে সংরক্ষণ কর্মীরা বিশাল এক ইঁদুর নিধন অভিযান চালু করে। হেলিকপ্টারের মাধ্যমে পুরো দ্বীপে বিষযুক্ত খাবার ছড়িয়ে দেওয়া হয়। প্রথমে মনে করা হয়েছিল এই অভিযান বোধহয় সফল হয়েছে, কিন্তু পরে একটি ক্যামেরায় একটি জীবিত ইঁদুর ধরা পড়ে। এরপর আরও ইঁদুরের সন্ধান পাওয়া যায় এবং তাদের বংশবিস্তারও শুরু হয়ে যায়। অর্থাৎ মানুষকে এই দ্বীপে পৌঁছাতে লাগে বিশেষ জাহাজ, হেলিকপ্টার, মাসের পর মাস পরিকল্পনা আর অনুকূল আবহাওয়ার অপেক্ষা, অথচ ইঁদুরগুলি সেখানে পৌঁছে গিয়েছিল মানুষের অজান্তেই। আর 1 শতাব্দীরও বেশি সময় পরেও তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড নিউজিল্যান্ডের দক্ষিণে সাউদার্ন ওশানের উত্তাল জলরাশির মধ্যে রয়েছে ছোট্ট একটি দ্বীপ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড। নামটির অর্থই হলো হতাশা, আর দ্বীপটির ইতিহাস শুনলে বোঝা যায় এই নাম কেন মানানসই। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড থেকে প্রায় 475 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের পশ্চিম দিক সরাসরি মুখ করে আছে সাউদার্ন ওশানের দিকে। বিশাল ঢেউ আর প্রচণ্ড স্রোতের কারণে এখানে নামা অত্যন্ত কঠিন। এমনকি গবেষকদের অভিযানও নির্ভর করে অল্প কিছু অনুকূল আবহাওয়ার উপরে। সাধারণ পর্যটকদের এখানে নামার অনুমতি নেই, কিন্তু মানুষের জন্য দুর্গম হলেও দ্বীপটি পাখিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াইট ক্যাপড অ্যালবাট্রসের পৃথিবীর অন্যতম বড় প্রজনন ক্ষেত্র এটি। প্রজনন মৌসুমে এখানে প্রায় 85,000 জোড়া অ্যালবাট্রস জড়ো হয়। দূর থেকে জাহাজে আসার সময়ও পাহাড়ের ঢালে তাদের বিশাল কলোনি চোখে পড়ে। যাই হোক, এই দ্বীপটির নামকরণের ইতিহাস আরও একটি মজার বিষয়। 19 শতকের প্রথম দিকে সিল শিকারীরা এখানে এসেছিল। উপকূলে নামা কঠিন এবং শিকারের সুযোগও তাদের প্রত্যাশার তুলনায় খুবই কম ছিল। সেখান থেকেই আসে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড নামটি। 1907 সালে নামটি যেন আরও একবার সত্যি হয়ে ওঠে। প্রচণ্ড ঝড়ের মধ্যে ডুনডোনাল্ড নামের একটি জাহাজ দ্বীপের পাথুরে উপকূলে ধাক্কা খেয়ে ডুবে যায়। বেঁচে যাওয়া নাবিকরা কোনোভাবে দ্বীপে পৌঁছালেও তাদের জন্য রাখা জরুরি সরঞ্জাম ছিল প্রায় 8 কিলোমিটার দূরে অন্য একটি দ্বীপে। শেষ পর্যন্ত গাছের ডাল আর উদ্ধার করা কাপড় দিয়ে ছোট নৌকা বানিয়ে তাদের সেখানে যেতে হয়। আজও দ্বীপটি সাধারণ মানুষের জন্য বন্ধ। চারপাশে উত্তাল সমুদ্র, আর সেখানে পৌঁছানো সম্ভব কেবল শুধু নির্দিষ্ট পরিস্থিতিতে। নামটি হয়তো শুরু হয়েছিল মানুষের হতাশা থেকে, কিন্তু আজ এই দ্বীপের দুর্গমতাই তাকে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। ম্যাকডোনাল্ড আইল্যান্ড অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাউদার্ন ওশানের গভীরে রয়েছে ম্যাকডোনাল্ড আইল্যান্ড। এখানে কোনো স্থায়ী জনবসতি নেই, নিয়মিত যাতায়াত নেই, এমনকি মানুষের পা পড়ার ঘটনাও খুব কম শুনতে পাওয়া যায়। দ্বীপটিতে প্রথম নথিভুক্ত অবতরণ হয় 1971 সালে। একটি হেলিকপ্টারে করে 2 জন বিজ্ঞানী সেখানে নামেন এবং মাত্র 45 মিনিট অবস্থান করার পর ফিরে আসেন। এরপর 1980 সালে আরেকটি ছোট দল উভচর যান ব্যবহার করে দ্বীপে পৌঁছায় এবং প্রায় 5 দিন ধরে সেখানকার উপকূল, প্রাণী ও ভূপ্রকৃতি নিয়ে গবেষণা করে। কিন্তু এরপর ম্যাকডোনাল্ড আইল্যান্ড নিজেই বদলে যেতে শুরু করে। 1990-এর দশকে একের পর এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা সমুদ্রে গিয়ে নতুন ভূমি তৈরি করে। পুরনো অংশের সঙ্গে নতুন অংশ জুড়ে যায় এবং দ্বীপটির আকার দ্বিগুণ হয়ে যায়। একই সঙ্গে দ্বীপের উচ্চতাও প্রায় 100 মিটার বেড়ে যায়। অর্থাৎ আজ গুগল আর্থে যে দ্বীপটি দেখা যায় তার বড় একটি অংশ মানুষের শেষ অবতরণের সময় ছিল না। অস্ট্রেলিয়া 2025 ও 26 সালে এই অঞ্চলে বড় গবেষণা অভিযান চালালেও বিজ্ঞানীরা ম্যাকডোনাল্ড আইল্যান্ডে নামেননি। জাহাজ, হেলিকপ্টার বা ড্রোন ব্যবহার করে দূর থেকেই দ্বীপটি পর্যবেক্ষণ করেছেন। অর্থাৎ এখানে মানুষের উপস্থিতির ইতিহাস খুবই ছোট, মাত্র 2 বার নথিভুক্ত করা হয়েছে। আর এর মধ্যে থাকা কয়েক দশক ধরে একটি সক্রিয় আগ্নেয়গিরি দ্বীপটির চেহারাই বদলে দিয়েছে। ফলে ম্যাকডোনাল্ড আইল্যান্ডের আজকের রূপের অনেকটাই এখনও মানুষের অজানা। মেয়ার রক ম্যাকডোনাল্ড আইল্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে আরও একটি পাথুরে ভূমি, মেয়ার রক। আকারে ছোট হলেও এটিতে পৌঁছানোর দিক থেকে আরও কঠিন মনে করা হয়। অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এটিকে একটি রক হিসাবে শ্রেণীবদ্ধ করলেও বৈজ্ঞানিকভাবে এটি ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের 3টি পৃথক দ্বীপের একটি হিসেবে বিবেচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র 15 মিটার, কিন্তু উচ্চতা কম হলেই যে সেখানে পৌঁছানো সহজ হবে তা কিন্তু নয়। মূল অস্ট্রেলিয়া থেকে এখানে পৌঁছাতেই প্রায় 4000 কিলোমিটার উত্তাল
উত্তাল সমুদ্র পাড়ি দিতে হয়। এরপর বড় জাহাজ থেকে ছোট নৌকায় যেতে হয়। কিন্তু মেয়ার রকের পাশে কোনো বন্দর, সৈকত বা নিরাপদ অবতরণ স্থল নেই। প্রচণ্ড ঢেউয়ের মধ্যে নৌকাকে পাথরের গা ঘেঁষে স্থির রাখা হয় এবং সেখান থেকে খাড়া পাথর বেয়ে উপরে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হেলিকপ্টার ব্যবহার করে দড়ির সাহায্যে নামার কথা ভাবা যেতে পারে, কিন্তু কেউ সত্যি এভাবে সেখানে নেমেছেন এমন কোনো নিশ্চিত নথি নেই। অস্ট্রেলিয়ার সরকারি নথিতে মেয়ার রকের অবস্থান, উচ্চতা, নামকরণ, ইতিহাস এবং 1980 সালের একটি ছবিও রয়েছে, কিন্তু মানুষের সেখানে অবতরণের কোনো রেকর্ড নেই। এমনকি 2025 ও 2026 সালের অত্যাধুনিক গবেষণা অভিযানেও জাহাজ, হেলিকপ্টার ও ড্রোন দিয়ে পুরো অঞ্চল পর্যবেক্ষণ করা হলেও মেয়ার রকের উপর মানুষের পা পড়েনি। আর এই কারণেই মাত্র 15 মিটার উঁচু এই ছোট্ট পাথরখণ্ডটি আমাদের তালিকার অন্যতম রহস্যময় এবং দুর্গম স্থান। এতগুলি দুর্গম দ্বীপের মধ্যে আপনাকে যদি শুধু একটি দ্বীপে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোন দ্বীপটিকে বেছে নেবেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।